আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটাতে। তো আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে বাক্য নিয়ে। তোমরা প্রথমেই আজকের ক্লাসটা যেহেতু খুব সহজ একটা টপিকের উপর আমরা ক্লাসটা সেট করেছি, তাই আজকে আমরা আগের অন্যান্য যে কোনো ক্লাসের চেয়ে একটু বেশি ইন্টারাকশন করতে পারবো। আই গেস আজকে তোমাদের কমেন্টও আমি বেশি পড়তে পারবো। তো যারা সবসময় এইটা নিয়ে আফসোস হাহাকার করো যে তোমাদের কমেন্ট কেন পড়া হয় না, আই গেস আজকের ক্লাসে তোমাদের এই আফসোসটা মেটানোর একটা সুযোগ থাকবে। আমরা আজকে সর্বাধিক সংখ্যক কমেন্ট আজকে পড়ার চেষ্টা করব। সো তোমাদের যা যা কিছু প্রশ্ন, সাজেশন, ফিডব্যাক সব কিছু তোমরা লিখে জানাতে পারো। আজকে আবারও বলছি খুবই সহজ একটা টপিক পড়বো, তাই একটু হালকা মনোযোগ দিলেই আজকের টপিকটা ভালো মতো ঝালাই করা হয়ে যাবে। অনেকেই আগেই পড়েছো বাক্য এবং অনেকে হয়তো বা আজকে আরও কিছু নতুন জিনিস শিখছো, ঠিক আছে? সো অনেকেই কমেন্ট করছো, মারিয়া ইসলাম, তাসলিমা ছবি, আহ, তাহসিনুল ইসলাম, জান্নাতুল অর্ণা, হাসান মোহাম্মদ। ওকে, ঠিক আছে। তো আরও বন্ধুরা জয়েন করে নিক। আমরা আজকে কমেন্ট যেহেতু পড়তে পারবো, আজকে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে ক্লাস কন্টেন্ট খুব একটা হ্যাভি না। অর্থাৎ আজকে যে অনেক কিছু পড়ানো হবে, অনেক কিছু মনে রাখতে হবে, অনেক কিছু মাথায় ঢুকাতে হবে বা ব্রেনের উপর ভালো একটা প্রেশার দিতে হবে, আজকের সিচুয়েশনটা সেরকম না। আজকে মোটামুটি সহজ স্বাভাবিকভাবে আমরা পড়বো, পড়া আগাবো, ঠিক আছে? আচ্ছা। তো আহ, জেরিন লিখছে যে ভাইয়া পরীক্ষা কবে নেবেন, জানাবেন বলেছিলেন। পরীক্ষা নেওয়ার সুযোগ হয় নাই, কারণ আমার নিজেরই ইয়ার ফাইনাল চলছে এখনও, এই কারণে আসলে সময় করা সম্ভব হয় না। ইভেন আমার কালকেও একটা পরীক্ষা আছে। আজকের এই ক্লাসটা এই কারণে একটা সহজ টপিকের উপর নিচ্ছি, যাতে করে আমার এই টপিকের উপর পড়ালেখা একটু কম করা লাগে। এই কারণে হচ্ছে যাতে করে আমি নিজের যে ইয়ার ফাইনাল সেটার জন্য ভালো করে পড়তে পারি, ঠিক আছে? সুপ্রভাত বলছে মিজানুর রহমান, মিম বলছে আসসালামু আলাইকুম, পূর্ণা দাসকে মেনশন করছে ঐশ্বরিয়া, মাওয়া মেধা সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, তিনা আসছে, ঐশ্বরিয়া মাল্লিক, রাজশ্রী আচার্যকে মেনশন করছে। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? প্রথমত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুক্রবার একটা ছুটির সকালে তোমরা ক্লাসে এসে হাজির হয়েছ, এবং এটা নিয়ে আমি সবসময় অনেক বেশি বলি যে তোমরা যারা যারা শুক্রবার একটা ছুটির সকাল ঘুম স্যাক্রিফাইস করে ক্লাস করতে আসো, তাদের উপর আমার পূর্ণাস্ত বিশ্বাস আছে যে তারা জীবনে কিছু না কিছু একটা করতে পারবাই। তার মানে নেসেসারি না যে তোমাদের অনেক মানে ভালো রেজাল্ট করবা তোমরা, বা হচ্ছে একদম টপ ইউনিভার্সিটিতে পড়বা, সেটা অবভিয়াসলি তোমরা করবা। তবে তার পাশাপাশিও তোমাদের এই যে একটা স্যাক্রিফাইস করার মনোভাব, এই যে তোমাদের একটা নিজেদের প্রতি নিজেদের একটা জেদ যে না ক্লাসটা অ্যাটেন্ড করতেই হবে, আর আই গেস এই যে তোমাদের শক্তিটা, এই যে তোমাদের স্কিলটা, এটা তোমাদেরকে তোমাদের পরবর্তী জীবনে অনেক অনেক সাহায্য করবে। তো আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই। আমরা প্রথমেই বাক্যের ব্যাপারে যে জিনিসটা জানি সেটা হচ্ছে ভাষার মূল উপকরণ বলা হয় বাক্যকে। অর্থাৎ একটা ভাষা যখন আমরা প্রকাশ করি সেখানে অনেক শব্দ থাকতে পারে আলাদা আলাদা। এখন আমরা এইটা তো জানি যে ভাষার যে মূল কাজ সেটা হচ্ছে মনের ভাব প্রকাশ করা। ভাষার মূল কাজ কি? ভাষার মূল কাজ হচ্ছে মনের ভাব প্রকাশ করা। এখন ঘটনা হচ্ছে যে অন্যান্য যে সকল এলিমেন্টগুলো আছে ভাষার, যেমন অক্ষর বা বর্ণ কিংবা ধ্বনি একটা এলিমেন্ট, ঠিক আছে? তার পাশাপাশি শব্দ, এটাও একটা এলিমেন্ট। কিন্তু ঘটনা হচ্ছে শব্দ কিংবা অক্ষর এগুলো যখন আলাদা আলাদাভাবে বা বিচ্ছিন্নভাবে বসে, তখন এগুলো কিন্তু কোনো অর্থ প্রকাশ করতে পারে না। আর যদি কোনো অর্থ প্রকাশ করতে না পারা যায়, তাহলে কিন্তু ভাষার যে মেইন অবজেক্টিভটা, ভাষার যে মেইন উদ্দেশ্যটা, অর্থাৎ মনের ভাব প্রকাশ করা, সেটা কিন্তু প্রকাশ করা যায় না। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমি ভালো আছি। এই যে একটা বাক্য আমি বললাম, এই বাক্যটা দিয়ে কিন্তু আমার মনের ভাবটা বোঝানো যাচ্ছে যে আমি বলতে চাচ্ছি আমার নিজের সম্পর্কে যে আমি এই মুহূর্তে ভালো আছি, ঠিক আছে? কিন্তু এইটা না বলে আমি যদি বলি, শুধু যদি আমি বলি ভালো, শুধু যদি একটা শব্দ বলি, তাহলে কিন্তু বোঝা যায় না যে আমার মনের ভাবটা কি। কি ভালো? তুমি ভালো, আমি ভালো, খাবার যেটা খেলাম সেটা ভালো, আজকে দিনটা ভালো, ওয়েদার ভালো, না কি ভালো, এটা কিন্তু বোঝা যায় না, ঠিক আছে? আর শব্দ দিয়েই যদি, একটা শব্দ দিয়েই যদি মনের ভাব বোঝা না যায়, তাহলে যদি আরও যদি ছোট এলিমেন্টের দিকে যাই, অর্থাৎ যদি শুধু অক্ষর বা বর্ণের দিকে যাই, শুধু যদি ভ বলি, ভ বললে বোঝা যায় যে ভালো, তাও তো বোঝা যায় না। ভ বললে ভালো, এটাও বোঝা যায় না। ভ বললে ভয় নাকি ভীতু কি, সেটা কিচ্ছু বোঝা যায় না। এ কারণে বাক্য হচ্ছে ভাষার মূল উপাদান। কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে যে একমাত্র বাক্যই পারে ভাষার মূল যে উদ্দেশ্যটা, অর্থাৎ মনের ভাব প্রকাশ করা, সেটা ঠিকঠাক মতো প্রকাশ করতে, ঠিক আছে? আচ্ছা,
এখন বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। বাক্যের মৌলিক উপাদান কি? বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। আবার এই যে শব্দগুলো আছে এগুলো যখন বাক্যে ব্যবহৃত হয়, এই যে শব্দগুলো আছে এগুলো যখন বাক্যে ব্যবহৃত হয় তখন দেখা যায় এই যে সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা পদ বলি। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে বলা হয় পদ। কেন পদ বলা হয় এইটার ব্যাখ্যা তোমাদেরকে আগেও আমি দিয়েছি। সেটা হচ্ছে যখন বাক্যে একটা শব্দ ব্যবহার হয় তখন সেটার সাথে উজ্জ থেকে বা অনুজ্জ থেকে, অর্থাৎ প্রকাশ্যে বা গোপনীয় অবস্থায় বিভক্তি যুক্ত হয়। যখন একটা শব্দের সাথে বিভক্তি যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি পদ। এবং একটা শব্দের সাথে বিভক্তি তখনই যুক্ত হয় যখন কিনা শব্দটা একটা বাক্যে ব্যবহৃত হয়। আচ্ছা, আইগ্লেস এতটুকু ক্লিয়ার? জহুরুল ইসলাম হাই স্যার বলছে হ্যালো। তাহসিনুল ইসলাম নিজে ক্লাস করার আগে পুরোটা বলছে। অনিমা দাস বলছে আদাব ভাইয়া, আদাব অনিমা। তারপরে হচ্ছে রত্না সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। শাম্মী আলম অনেকজনকে মেনশন করে ডাকছে। জাহাঙ্গীর বলছে ভাইয়া এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কিভাবে হবে? এখান থেকে পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় সাবজেক্টিভ হিসেবে প্রশ্ন আসতে পারে এমন করে যে বাক্য পরিবর্তন করতে দিতে পারে, অর্থাৎ জটিল বাক্য থেকে সরল বাক্য বা যৌগিক বাক্য কোনভাবে কি কনভার্ট করতে হয় এই জিনিসটা দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, আর যদি হচ্ছে অ্যাডমিশনের কথা বলো তখন এখান থেকে এমসিকিউ আসবে। আচ্ছা, ঠিক আছে। যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। তার মানে এখানে কয়েকটা টার্ম উল্লেখ করা হচ্ছে। একটা হচ্ছে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা, তার মানে হচ্ছে বাক্য শুধু একটার পর একটা র্যান্ডম সিরিয়ালে যদি আমরা শব্দ বলি তাহলে যে একটা বাক্য হবে তা না। ঠিক আছে? যেমন আমি ভাত খাই, এটা যদি আমরা এমনভাবে বলি যাতে কোনো অর্থ প্রকাশ না হয়, যেমন আচ্ছা, তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি। প্রীতি সরকার, আচ্ছা ঠিক আছে। তো যেটা বলছিলাম যে এমন যদি ভাবে আমরা শব্দকে র্যান্ডম সিরিয়াল ছাড়া বলি যেটা কোনো সেন্স মেক করে না তাহলে কিন্তু সেটার বাক্য হয় না। ঠিক আছে? এবং পরবর্তী অংশে বলা হচ্ছে যে কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তখনই তাকে বাক্য বলে। অর্থাৎ একটা বাক্য হতে হলে মনের যে ভাবটা সেটা সম্পূর্ণরূপে প্রকাশিত হতে হবে। ঠিক আছে? আচ্ছা, পি এ শিমুল খান পলাশ বলছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে মন্দিরা ব্যানার্জি হাজির আমাদের আগে আগে, সে বলে ফেলছে যে বাক্যে 3টা গুণ থাকতে হবে। হ্যাঁ, পড়াবো, আসছি তারা। আচ্ছা, তো এখন এর পরের অংশটা দেখি। কতগুলো পদের সমষ্টিতে বাক্য গঠিত হলেও, দেখো এই জিনিসটাই বলছিলাম, কতগুলো পদের সমষ্টিতে বাক্য গঠিত হলেও যে কোনো পদ সমষ্টি কিন্তু বাক্য না। ঠিক আছে? যে কোনো পদ, সেটাই যদি যে কোনো সিরিয়ালেই হয় তাহলে যে সেটা পদ, সেটা যে বাক্য হবে তা কিন্তু না। তার মানে হচ্ছে মনে করো একটা এক্সাম্পল তোমরা কমেন্টে লিখে জানাও তো, যে একটা বাক্যর একটা এক্সাম্পল লিখে জানাও দেখি কতটুকু পারো তোমরা। আর আমি ইন দ্য মিন টাইম হচ্ছে কমেন্ট পড়ি। এয়ার তাফসির জাহান বলছে বাক্যে 3টি গুণ। তারপরে হচ্ছে মারুফ আহমেদ আপনার নেট প্রবলেম মেবি বলছে, কার নেট যেন প্রবলেম করছে। আচ্ছা, আমি ফুটবল খেলি, পি এ শিমুল খান পলার বলছে আমি ফুটবল খেলি। এইটাকে যদি আমরা বলি যে খেলি ফুটবল আমি, ঠিক আছে, বাক্যটা গঠিত হয় কিন্তু তারপরেও এটা খুব একটা শ্রুতিমধুর হয় না। ঠিক আছে? তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে একটা বাক্য গঠনের ক্ষেত্রে পদগুলোর সিরিয়াল কি হবে সেটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যেমন হচ্ছে দেখা যায় সাধারণত একটা বাক্যে
সর্বনাম বা বিশেষ্য যে পদ আছে অর্থাৎ নাউন অথবা প্রোনাউন সেটাই সবার আগে বসে। যেমন আমি ফুটবল খেলি, আমি ভাত খাই, করিমেরা দুই ভাই। ঠিক আছে, দেখা যায় যে বিশেষ্য বা সর্বনাম যে পদটা আছে সেটা সবার আগে বসে। তো এই সিরিয়ালটা এমন না যে বিশেষ্য বা সর্বনামকে সবার আগে বসতেই হবে, এছাড়া আর ভিন্ন কোনো উপায় নাই, ব্যাপারটা এরকম না। তবে এইভাবেই বাক্যর সিরিয়ালটা বেশি মেনটেন করা হয়। ঠিক আছে, জান্নাতুল অর্ণা বলছে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি। ঠিক আছে, এখন এই বাক্যটাকে যদি আমরা এভাবে বলি, সকালে উঠি থেকে ঘুম আমি, সকালে উঠি থেকে ঘুম আমি, তাহলে দেখা যাবে যে এটা কোনো সিরিয়াল মেনটেন না করার জন্য এটা একটা প্রপার বাক্য হবে না। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি বাক্যের বিভিন্ন পদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা অন্বয় থাকা আবশ্যক। তার মানে আলাদা আলাদা 2টা 3টা 4টা 5টা শব্দ ততক্ষণ পর্যন্ত বাক্য হবে না যতক্ষণ পর্যন্ত কিনা তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। অর্থাৎ যখন একটা বাক্যে কিছু শব্দ ব্যবহৃত হয় তখন সেই শব্দগুলোর মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক বা অন্বয় থাকা আবশ্যক। তার মানে হচ্ছে শুক্রবার একটা ছুটির দিন, এটা যদি আমি বলি তাহলে দেখো শুক্রবারের সাথে কিন্তু একটা, এই শব্দটার একটা সম্পর্ক আছে, ছুটির সাথে কিন্তু দিনের একটা সম্পর্ক আছে, এবং শুক্রবার একটার সাথে ছুটির দিনের একটা সম্পর্ক আছে। অর্থাৎ এই যে বাক্যে ব্যবহৃত শব্দগুলো তাদের প্রত্যেকেরই পারস্পরিক সম্পর্ক আছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে বাক্যের অন্তর্গত বিভিন্ন পদ দ্বারা মিলিতভাবে একটি অখণ্ড পূর্ণ ভাব পূর্ণভাবে প্রকাশিত হওয়া প্রয়োজন। তার মানে এর আগে আমরা পড়েছি যে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া, তাই না? যেমন আমি ভাত খাই, এটা একটা সমাপিকা ক্রিয়া, কিন্তু আমি যদি বলি যে আমি ভাত ডট ডট ডট, তাহলে দেখা যায় যে বাক্যের যে ভাবটা সেটা সম্পূর্ণরূপে প্রকাশিত হয় নাই, কারণ হচ্ছে বাক্যটা সম্পূর্ণ না। ঠিক আছে, অর্থাৎ অখণ্ড ভাব বলতে বোঝানো হচ্ছে যে একটা পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ ভাব এখানে যদি বোঝানো হয় তাহলে সেটা একটা বাক্য হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখি, এরপরে চলে আসলাম মন্দিরার কন্টেন্টে। মন্দিরা আমাদেরকে জানাচ্ছিল আগে থেকে যে বাক্যের 3টা গুণ আছে। বাক্যের কয়টা গুণ আছে? বাক্যের 3টা গুণ আছে, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। এই যে শব্দটা এটা কিন্তু আসক্তি, এটা আসক্তি না, এটা নেশা না, বুঝছো? এটা কি? এটা হচ্ছে আসক্তি, এটা কিন্তু কত না, এটা হচ্ছে ত ত। আসক্তি আর আসক্তি এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আশা করি তোমরা বাক্যের এই যে গুণটা, এই গুণটাকে নেশার মরণ ফাঁদে ফেলে দিবা না। এটা আসক্তি না, এটা আসক্তি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, পরবর্তী প্রশ্ন অবভিয়াসলি তোমরা করবা, আর তোমরা প্রশ্ন করার আগে মন্দির আবার উত্তর দিয়ে দিতে পারে। সেটা হচ্ছে যে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি এই জিনিসগুলো কি, এগুলো আমরা পরবর্তী স্লাইডগুলোতে পড়বো, একদম সবগুলোর বিস্তারিত ব্যাখ্যা। তার পাশাপাশি যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে বাক্যের প্রধানত 2টা অংশ আছে। বাক্যের প্রধানত অংশ কয়টা? 2টা। একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। ঠিক আছে, আচ্ছা, ঘটনা হচ্ছে উদ্দেশ্য মানে কি? উদ্দেশ্য মানে হচ্ছে সাবজেক্ট, অ্যান্ড বিধেয় মানে হচ্ছে প্রিডিকেট। তার মানে হচ্ছে আমি ভাত খাই, এখানে উদ্দেশ্য বা কর্তা হচ্ছে আমি, আর বাকি যা যা কিছু আছে যেটা আমার সম্পর্কে বলা হচ্ছে সবকিছু হচ্ছে বিধেয় বা প্রিডিকেট। ঠিক আছে, আচ্ছা, ওকে। মন্দিরা বলছে যে মাত্র লিখতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এ আর তাফসির জাহান বলছে আমি আসক্তিকে এতদিন আসক্তি পড়ছি। পি এ শিমুল খান পলাশ বলছে আমিও আসক্তি ভাবতাম, সবাই নেশার ফাঁদে না। আচ্ছা, নাজমুন নাহার নিপা বলছে উদ্দেশ্য বিধেয় বিধেয়। ফারজানা ইয়াসমিন বলছে ব্যাখ্যার নেক্সট ওয়ার্ড জানার ইচ্ছা হলো আকাঙ্ক্ষা। রুদ্রমণ্ডল বলছে রোস্ট মন্দিরা। না, মন্দিরাকে রোস্ট করবো কেন? মন্দিরাকে তো আমাদের সবচেয়ে মনোযোগী স্টুডেন্ট। অপরাজিতা স্বর্ণা বলছে ছোট থেকে আসক্তিকে আসক্তি ভাবছি। ঐশ্বরিয়া মল্লিক বলছে আসক্তি পড়তাম। আর এমডি নাইম সরকার বলছে আমি আসক্ত ভাবতাম। আর তাফসির জাহান বলছে যে আমরা সবাই নেশার ফাঁদে। ঠিক আছে, সঙ্গীতা বলছে আমরা সবাই নেশার ফাঁদে। ঠিক আছে, মরণ নেশা থেকে বের হয়ে আসো, এটা আসক্তি, আসক্তি না। ঠিক আছে, এটাই তোমাদেরকে সবসময় ক্লাসে বলি যে অনেকে মনে করে যে সকালে ঘুম থেকে উঠে দেখলো যে, অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে দেখলো আচ্ছা
কালকে বাক্য নিয়ে ক্লাস হবে, আর এটা কোনো ব্যাপার নাকি, এটা তো সহজ একটা জিনিস, ঠিক আছে। এই জন্য ভাবলো যে যা ক্লাস করবো না, এই সহজ জিনিস বই পড়লে আমি পারবো, ঠিক আছে। সমস্যা হচ্ছে যে তুমি যা কিছু জানো সেটা কি ঠিকই জানো কিনা, কিংবা আরও কিছু জানার বাকি আছে কিনা, এটাও যদি তুমি জানতে চাও তাহলে কিন্তু নিয়মিত ক্লাসগুলো করতে হবে। এবং প্রতিটা ক্লাস থেকে কিছু না কিছু আসলে শেখার আছে। একটা শব্দ, মানে মনে করো যে এই আজকের ক্লাস যদি না করতা তাহলে সারা জীবন আসক্তিকে আসক্তি বলতা, ঠিক আছে। ইভেন আরও লজ্জার ব্যাপার হতো, বিব্রতকর ব্যাপার হতো, মনে করো তোমরা পরবর্তীতে যখন নিজেরা স্টুডেন্ট পড়াতে গেলা আফটার ইয়ার এইচএসসি বা যখন তোমরা ইউনিভার্সিটিতে পড়তে হবে, তখন তোমরা মনে করো স্টুডেন্ট পড়াতে গেলা, স্টুডেন্টকে বলে বসলা যে আসক্তি, তখন তোমার স্টুডেন্ট এটা নিয়ে হাসাহাসি করলো যে স্যার আপনি তো নেশার ফাঁদে আটকে আছেন, এই জন্য আপনি আসক্তিকে আসক্তি বলেন। ওই যে বলে না যে যার মনে যা ফাল দিয়ে ওঠে তা, তখন তোমার স্টুডেন্ট কিন্তু তোমাকে ওভাবে করে রোস্ট করতো, বুঝছো। এই কারণে ক্লাসগুলো নিয়মিত করবা। আচ্ছা, মন্দিরা ব্যানার্জি বলছে আমি ঘুম থেকে উঠে রুটিন চেক করে আবার ঘুমাই। নাইম সরকার বলছে ভাইয়া উচ্চারণ ও বানানের নিয়ম আর পড়াবেন না, আরেকটু ছোট্ট পার্ট বাকি আছে উচ্চারণ বানানের নিয়মের। কিন্তু আমরা যেটা করি বেসিক্যালি একটা সপ্তাহে একটা নতুন করে টপিক পড়ানো শুরু করি, যেই মানে সিরিয়ালটা আমরা মেনটেন করার চেষ্টা করি। এই কারণে দেখা গেছে যে ওই আগের সপ্তাহে উচ্চারণ ও বানানের অনেকগুলো ক্লাস নেওয়ার পরে উচ্চারণ ও বানানের অল্প ছোট একটু আনইম্পর্টেন্ট পার্ট বাকি আছে। আমি যে কোনো একটা সপ্তাহের একটা ভাঙতি ক্লাসে, মনে করো যে একটা সপ্তাহে আমার 3টা ক্লাস নেওয়ার কথা, তো 2টা ক্লাস নিলাম, এখন 2টা ক্লাসে একটা টপিক কভার হয়ে গেল, একটা ক্লাস বাকি আছে, তখন তোমাদেরকে আমি উচ্চারণ ও বানানের ওই যে ছোট্ট বাকি যে অংশটা ওটা পড়িয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি গঠন অনুসারে বাক্য 3 প্রকার। গঠন অনুসারে বাক্য কয় প্রকার? গঠন অনুসারে বাক্য 3 প্রকার: সরল বাক্য, মিশ্র বা জটিল বাক্য এবং যৌগিক বাক্য। কয় প্রকার? সরল বাক্য, বাক্যের ব্যাপারে 2টা জিনিস মনে রাখবে, একটা হচ্ছে বাক্যের 3টা গুণ থাকা লাগবে, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। আর গঠন অনুসারে বাক্য 3 প্রকার: সরল বাক্য, মিশ্র বাক্য, যৌগিক বাক্য। তার মানে কিন্তু এই না যে বাক্যের ওই যে 3টা গুণ আছে, যে কোনো একটা গুণ থাকলে সেটা সরল হবে, মিশ্র হবে বা জটিল বাক্য হবে। একটা বাক্যের বাক্য হতে হলে 3টা গুণই কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তো যেটা বলছিলাম, গঠন অনুসারে বাক্য 3 প্রকার: সরল বাক্য, মিশ্র বাক্য, যৌগিক বাক্য। তো বাক্যের প্রকারভেদগুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকের ক্লাসে আমরা সহজ কিছু জিনিস নিয়ে আলোচনা করব। কালকের ক্লাসে মূলত আমরা এই বাক্যের গঠন প্রকৃতি নিয়ে পড়ালেখা করব, ঠিক আছে। ওকে, তারপর দেখি। আর অর্থ অনুসারে বাক্য 5 প্রকার। অর্থ অনুসারে বাক্য কয় প্রকার? অর্থ অনুসারে বাক্য 5 প্রকার, ঠিক আছে। প্রথমটা হচ্ছে বিবৃতিসূচক। কীরকম বিবৃতিসূচক? এটাকে বলা হয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আমি ভাত খাই, এটা একটা বিবৃতিসূচক। আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এই স্লাইডটা একটু আর একটু ইন্টারেক্টিভ করি। কিভাবে ইন্টারেক্টিভ করা যায়? তোমরা আমাকে এক্সাম্পল বলো, আমি এক্সাম্পল লিখি এখানে, ঠিক আছে। বলো এখন আমাকে একটা বিবৃতিসূচক বাক্যের এক্সাম্পল বলো। তাহসিনুল ইসলাম বলছে সিম্পলম কমপ্লেক্সম কম্পাউন্ডম। বেশি ভারতীয় দক্ষিণাঞ্চলের সিনেমা দেখলে এরকম হয়, ঠিক আছে। অপরিচিত স্বর্ণা বলছে আমি ছিলাম না, এসেই দেখি ক্লাস স্টার্ট 13 মিনিট লেট। সমস্যা নেই, আমরা খুব কঠিন কিছু পড়ি নাই। নাইম সরকার বলছে ভাইয়া এখন পরীক্ষা হয় না কেন? কারণ তোমাদের যে মেইন পরীক্ষক আমি আসলে নিজের পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত, এই জন্য। আচ্ছা, তাহসিনুল ইসলাম বলছে আমি পারি না। হুমায়রা কবির টিনা আমাকে পাম্পট্টি দেওয়ার চেষ্টা করছে, বলছে ফারহান ভাই অনেক সুন্দর বাংলা ক্লাস করায়, আমি এখন বই পড়ি। তাহসিনুল ইসলাম বলছে আমি উদাহরণ পারতেছি না, এটা একটা বাক্য। মন্দিরা ব্যানার্জি বলছে আমি এখন ক্লাস করি। রাজমুন্নাহার নিপা মন্দিরার ফ্যান, বলছে মন্দিরা একজন মেধাবী শিক্ষার্থী। আনিকা তাবাসসুম এসে বলছে ফারহান ভাইয়ের ক্লাস করি। নুসরাত সওদা বলছে আমি প্রতিদিন ক্লাস করি। মাহমুদ হাসান বলছে আজকের আবহাওয়াটা মেঘলা মেঘলা। ঠিক আছে, আমরা তাহলে এই যে উদাহরণটা আছে এইটা পিক করি, ঠিক আছে। বিবৃতি সূচকের একটা এক্সাম্পল আমরা লিখি, সেটা হচ্ছে আজকের আকাশ মেঘলা। ঠিক আছে, হয়ে গেল। তার মানে তোমরা সবাই কিন্তু বিবৃতি সূচক বাক্যের এক্সাম্পল পেরে গেলা, ঠিক আছে। এর পরের এক্সাম্পল হচ্ছে প্রশ্নোত্তর সূচক।
এখন এটার এক্সাম্পল দাও, বলো। ঐশ্বরিয়া মল্লিক বলছে আমি নিয়মিত ক্লাস করি না, নেগেটিভ একটা কথা। হাসিবুল হাসান শান্ত বলছে ক্লাস ভালো লাগে না, কি ভালো লাগে সেটা বলো, সেটাই দেখি। অপরাজিতা স্বর্ণ বলছে আজকের আকাশ রোদেলা। ঠিক আছে, এখন আমরা পরের পার্টটাতে চলে এসেছি, সেটা হচ্ছে যে প্রশ্নসূচক বাক্য। ঠিক আছে, প্রশ্নসূচক বাক্য। এখন বলো প্রশ্নোত্তরসূচক বাক্য, একটা এক্সাম্পল বলো। কি করছো, বানান ভুল, নিপা। ক দীর্ঘইকার হবে। কাউসার আহমেদ শুভর তো মানে শখের কমতি নাই, প্রশ্ন করেছে ফারহান ভাই আমাকে কবে ডিনারে নিয়ে যাবেন। হাসিবুল হাসান শান্ত বলছে ক্লাস কেন ভালো লাগে না। পপি বলছে তুমি কি ক্লাস করছো। বাবারে, মাহমুদ হাসানের সব এক্সাম্পলই দেখি আকাশ মেঘলা এইসব নিয়ে। কি প্রিয় কোনো মানুষের না মেঘলা টেঘলা নাকি মাহমুদ। এমডি জাহাঙ্গীর বলছে ছেলেরা ফুটবল কি পড়ে, তুমি কি আমাকে ভুলে যাবে। সলিত নোমান বলছে। তাসলিমার ছবি বলছে যে ফারহান ভাইকে আজকে পরীক্ষা নেবেন। সবাই কেমন আছো, কেমন আছেন ভাইয়া। ফারহান ভাই কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে? না, আমি রাতের বেলা ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠলে দেখি দিন শেষ, আর ঘুমাতে গেলে দেখি রাত শেষ। রুদ্রমণ্ডল জাতির বিবেকের কাছে প্রশ্ন করেছে কলেজ খুলবে কবে। এসা বলছে আজকের আকাশ কি মেঘলা, তুমি কি খেলতে যাবে, তুমি কি ক্লাস করো। অনেকগুলো প্রশ্ন এসেছে, তবে আমি একটা সুন্দর এক্সাম্পল দেখি যেটা হচ্ছে তোমাদের সবার ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখো একটা তোমাদের একদম হৃদয়গ্রাহী একটা এক্সাম্পল দিলাম যে পরিমণি কি নির্দোষ। ঠিক আছে, এই যে প্রশ্নটা, এটা হচ্ছে একটা প্রশ্নোত্তরসূচক বাক্যের উদাহরণ, বুঝছো। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে যে আবেগসূচক বা বিস্ময়সূচক বাক্য। এইবার এটার একটা এক্সাম্পল দাও, আবেগসূচক বা বিস্ময়সূচক বাক্যের একটা এক্সাম্পল দাও। অপরাজিতা বলছে তিতলি কি পারবে হেলিকপ্টার চালাতে। মন্দিরা ব্যানার্জি বলছে শরৎচন্দ্র কি আবার ফিরে আসবে। আচ্ছা, এখন ঠিক আছে, এখন প্রশ্নোত্তরসূচক বাক্য তো শেষ, এখন আবেগসূচক বা বিস্ময়সূচক কথা বলো, বিস্ময়সূচক বাক্য বলো। তানিয়া বর্ষা বলছে আমাদের কি এক্সাম হবে। দুইটা জিনিস মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। দুইটা জিনিস মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্রশ্নোত্তরসূচক বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন না দাও, প্রশ্নোত্তরসূচক বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন না দাও, তাহলে সেটা ভুল এবং কাটা খাবা, সেখানে কিন্তু নাম্বার পাবা না। প্রশ্নোত্তরসূচক বাক্য মানেই হচ্ছে বাক্য যেমন তেমন হোক, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকতেই হবে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকতেই হবে। অন দ্য আদার হ্যান্ড, আবেগসূচক বা বিস্ময়সূচক বাক্য মানেই হচ্ছে বাক্য যেমন তেমনই হোক না কেন, বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন থাকতেই হবে। বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন না দিলে সেটা আবেগসূচক বা বিস্ময়সূচক বাক্য হবে না, সেটা আবেগসূচক বা বিস্ময়সূচক বাক্য হবে না, এবং এবং সেটা কি হবে না, সেটা কিন্তু কারেক্ট হবে না, ভুল হবে। ঠিক আছে, আচ্ছা। উম্মে সালমা বলছে কি সুন্দর পাখি। রুদ্রমণ্ডল বলছে কত সুন্দর ছবিটা, ছি। এমডি জাহাঙ্গীর বলছে ছি তুমি এই কাজ করতে পারলে। সঞ্চিতা বলছে ফুলটা কি সুন্দর। ঐশ্বরিয়া মল্লিক বলছে আমি ক্লাস করছি। বাহ, আমি ক্লাস করছি। আচ্ছা, সবচেয়ে খারাপ হচ্ছে রাতুল বলছে যে পরিমণির কি হলো দেখুন ভিডিও সহ। আচ্ছা, অপরাজিতা স্বর্ণা বলছে কি সুন্দর আকাশ, বিড়ালটা কি সুন্দর, বাহ পার্কটা কি সুন্দর, হায় তার কপাল পুড়ল। লক্ষ্মী সূত্রধর বলছে আজকে আমার খুব ধীর গতিতে যাচ্ছে কি। তাসলিমা ছবি বলছে ফারহান ভাইয়ের ক্লাস, এটা এটা বিস্ময়সূচক বাক্য হয় নাই, কারণ বাক্য হয় নাই, কারণ হচ্ছে বাক্য হইতে হলে একটা ভার্ব থাকতে হবে। ফারহান ভাইয়ের ক্লাস, এখানে এখানে ভার্বটা কই। এখন পরিমণিকে বাদ দাও, এখন পরিমণিকে নিষ্কৃতি দাও। এখন আমরা আজকের জন্য একটা ভালো এক্সাম্পল লিখি, সেটা হচ্ছে এইটা হচ্ছে একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে এই এক্সাম্পলটা খুবই এই যে এক্সাম্পলটা লিখবো সেটা হচ্ছে
অস্ট্রেলিয়াকে যখন বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডেতে হারায়, অর্থাৎ সেই ম্যাচটাতে হচ্ছে আশরাফুল সেঞ্চুরি করেছিল এবং শেষ ওভারে হচ্ছে আহমেদ গিলেস্পিকে একটা ছক্কা মেরেছিল, ঠিক আছে। তো বেশ স্মরণীয় একটা ঘটনা, আমাদের ছোটবেলার জন্য সেটা অনেক স্মরণীয় একটা ঘটনা ছিল, যখন কিনা বাংলাদেশ কালে ভদ্রে ম্যাচ জিততো, বাংলাদেশের মানুষজন সেঞ্চুরি করা তো দূরে থাক, মানুষ 50 করতে কষ্ট হয়ে যেত, সেই সময়কার ঘটনা বলছি। তো বাংলাদেশ যখন অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো হারায়, তখন হচ্ছে পরদিন প্রথম আলো পত্রিকার হেডলাইনে একটা শিরোনাম এসেছিল। হেডলাইন যেটা এসেছিল সেটাই তোমাদেরকে এখানে লিখে দেই, বাঘের গর্জন শুনেছে বিশ্ব, ঠিক আছে। এইখানে এই যে এক্সক্লামেশন সাইনটা বা আবেগসূচক বা বিস্ময়সূচক যে চিহ্নটা রয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট, এটা না দিলে কিন্তু হবে না। আচ্ছা, ঠিক আছে, তারপরে দেখি বিস্ময়সূচক বাক্য আমরা বুঝে ফেলেছি। এখন আমাকে বলো যে একটা ইচ্ছাসূচক বাক্যের এক্সাম্পল, বলো। এ আর তাফসির জাহান বলছে, আমি যদি ডাক্তার হতে পারতাম তাহলে তো করোনায় মরতা। পি এ শিমুল খান পলার বলছে, আমি যদি ক্রিকেটার হতাম। ফারজানা ইয়াসমিন জিজ্ঞেস করেছে, ক্লাস কত মিনিট আগে শুরু হয়েছে। প্রশ্নসূচক বাক্য আমরা যদি পার হয়ে এসেছি, ফারজানা, ক্লাস 9টায় শুরু হয়েছে। জান্নাতুল অর্ণা বলছে, আমি বুয়েটে পড়তে চাই। আমিও হার্ভার্ডে পড়তে চাই। শাহ আলম মজুমদার বলছে, আমি তোমাকে দেখতে চাই। তানিয়া বর্ষা বলছে, আমি যদি আরেকটু ঘুমাতে পারতাম। জারিন বলছে, আমি যদি একজন ভালো শিক্ষার্থী হতে পারতাম। মন্দিরা ব্যানার্জির ক্রাশ শরৎচন্দ্র, আজকে খালি শরৎচন্দ্রের কথা বলছে মন্দিরা, বলছে আমি যদি শরৎচন্দ্রের সাথে দেখা করতে পারতাম। এস কে বাঁধন বিশ্বাস বলছে, বাংলাদেশ আজকের ম্যাচ জিতুক। তাফসির জাহান বলছে যে আমি যদি নৃত্যশিল্পী হতে পারতাম। আচ্ছা, আমি যদি একজন দক্ষ বেকারি হতে পারতাম, লক্ষ্মী সূত্রধর বলছে। ঠিক আছে, তো এইটাকে আমরা লিখি যে আজকের বিশেষ ইচ্ছাসূচক বাক্য, আমি যদি ভালো কেক বানাতে পারতাম। আচ্ছা না, এইটা দিব না, এটা দিলে তোমাদের মনে থাকবে না। আমি যদি তোমাদের প্রিয় রিলেভেন্ট একটা এক্সাম্পল দিই, আমি যদি টিকটক সেলিব্রিটি হতে পারতাম। ঠিক আছে, ওফু ভাই। ঠিক আছে, ইচ্ছাসূচক বাক্যের এক্সাম্পল, আমি যদি টিকটক সেলিব্রিটি হতে পারতাম। গট ইট? আচ্ছা, এরপরে এখন পরের যে বাক্যটা রয়েছে আদেশসূচক বাক্য, এইবার একটা আদেশসূচক বাক্যের এক্সাম্পল বলো তোমরা। এইবার একটা আদেশসূচক বাক্যের এক্সাম্পল বলো। সলিত নোমান বলছে, আমি যদি পাখি হতে পারতাম। জহুরুল ইসলাম আদেশসূচক বাক্য বলছে যে পরিমণিকে মুক্তি দাও। এটা কি তোমার আদেশ নাকি এটা তোমার দাবি? এটা তখনই তোমার আদেশ হতে পারে যদি তুমি বিচারক হও, বা মানে হচ্ছে যদি কোর্টের জজ হও। ঠিক আছে, সৌরভ ভাওয়াল বলছে, আমি যদি টিকটক থেকে টাকা কামাতে পারতাম। আচ্ছা, পলাশ বলছে, অস্ট্রেলিয়াকে হারিয়ে দাও। এটা কি কোনো আদেশসূচক বাক্য পলাশ? যে আদেশ কোনটা হয়? মনে করো এই দরজাটা খোল, ফ্যানটা চালা, এইগুলা আদেশ হতে পারে, যে এটা তুমি কাউকে বলছো। এখন তোমরা যদি বলো যে পরিমণিকে মুক্তি দাও, এটা তো আদেশ হইতে পারে না, কারণ হচ্ছে অ্যাজ লং অ্যাজ ইউ আর নট দ্য জাজ,
অ্যাজ লং অ্যাজ যতক্ষণ পর্যন্ত তুমি বিচারক না বা হচ্ছে বিচারের রায় লিখছো না ততক্ষণ পর্যন্ত এটা তো আদেশ না, এটা তোমার একটা দাবি, ঠিক আছে? পরিমণি ফ্যান হিসেবে তোমার দাবি যে পরিমণিকে মুক্তি দিতে হবে, কিংবা হচ্ছে বাংলাদেশের ফ্যান হিসেবে দাবি যে অস্ট্রেলিয়াকে হারাতে হবে। দাবি আর আদেশ তো একই হলো না, ঠিক আছে? এমডি আকাশ খান বলছে ভালো হয়ে যাও রাসেল, এটা কিন্তু একটা চমৎকার এক্সাম্পল। তারা হাসান জুবের এত খারাপের খারাপ বলছে যে তাড়াতাড়ি ক্লাস শেষ করেন, মাত্র আধা ঘন্টা ক্লাস নিয়েছি। আচ্ছা, তারপরে এক্সাম্পলগুলো দেখি। বিরিয়ানি এনে দাও, আরে বাবা, শখের কোনো কমতি নাই, দেশের সেবা করা কর্তব্য। খেতে আসো ফারহান, বাপরে বাপ, মাহির আদেশ দেখো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন একটা আদেশ সূচক বাক্য লিখি, ঠিক আছে? সেটা হচ্ছে তোমাদের চির পরিচিত একটা বাক্য, শুনলেই তোমরা চিনে ফেলবা। এবং আজকের এক্সাম্পলগুলো বেশ জীবন সংশ্লিষ্ট এক্সাম্পল যেহেতু দিচ্ছি, শেষ এক্সাম্পলটা অবশ্যই তোমাদের জন্য খুবই রিলেভেন্ট একটা এক্সাম্পল, সেটা হচ্ছে ভালো হয়ে যাও মাসুদ। এই যে দেখেছো, এটা একটা আদেশ সূচক বাক্য, কারেক্ট? কেমন লাগলো? হুমায়রা কবির তিনও বলছে পৃথিবী সুস্থ হয়ে যাও। সলিদ নুমান বলছে ছেড়ে দে শয়তান। না, এটা কোনো আদেশ না, এটা তো তোমার মিনতি, ঠিক আছে? তো এই বাক্যটা কেমন লাগলো, ভালো হয়ে যাও মাসুদ? এস কে বাঁধন খুব খুশি, তার এক্সাম্পল দেওয়া হয়েছে। এ আর তাফসির জাহান বলছে আমি বলছি যে ভালো হয়ে যাও মাসুদ। আচ্ছা, ভালো ভালো হয়ে যাও শয়তান সরকার বলছে। ওকে, সো আমরা অর্থ অনুসারে যে বাক্য কয়েক প্রকারের আছে সেই অর্থ অনুসারে বাক্যর প্রকারভেদগুলো দেখে ফেললাম, এবং আমরা নিজেরাই, তোমাদেরই কিন্তু এক্সাম্পল পিক করা হয়েছে, এমন কিন্তু এক্সাম্পল কোনোটাই আমি যে খুব বানিয়ে দিয়েছি তা না। তোমরা যেগুলো যেগুলো বলেছো সেই এক্সাম্পলগুলো পিক করা হয়েছে, এই কারণেই আজকের এক্সাম্পলগুলো এত জীবন সংশ্লিষ্ট হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি, এখন চলে এলাম তোমাদের সবচেয়ে পছন্দের সেগমেন্ট কন বনেগা করোড়পতির আজকের এপিসোডে, ঠিক আছে? তো এখন আমাকে বলো যে গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার? 2, 3, 4 নাকি 5? আচ্ছা, কে কোন অপশন বলছো সেটা পরে বলি, আমি তোমাদের নামগুলো বলি কারা কারা কমেন্ট করছো। তাহসিনুল ইসলাম, শান্ত, মিজানুর রহমান, তারপর হচ্ছে আকাশ, হাসান জুবায়ের, শুভ, মন্দিরা ব্যানার্জি, রুবাবা ইফাত, সৌরভ হাওয়াল, জেরিন, হাসান জুবায়ের, ঠিক আছে? অনেকগুলো কমেন্ট আমরা অলরেডি পেয়ে গেছি। এবং গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ 3 প্রকার। কি কি প্রকার লিখে জানাও তো দেখি, ঝটপট লিখে জানাও এই 3 প্রকার কি কি। তাফসির জাহান বলছে 3 প্রকার, হ্যাঁ ঠিক আছে, এটা তো বুঝলাম 3 প্রকার, এখন বলো যে কোন কোন প্রকার, এই 3 প্রকার কি কি? আচ্ছা, মন্দিরা ব্যানার্জি আবারও সবার আগে উত্তর দিয়েছে, সেটা হচ্ছে যে সরল, মিশ্র, যোগী। ওকে, জেসমিন বলছে আমার নাম স্কিপ করা কেন হলো? ঠিক আছে, পরের প্রশ্নে যাই। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কোন ধরনের বাক্য? যৌগিক, মিশ্র, সরল নাকি জটিল? এই যে সবাই এখন লিখে দিচ্ছে সরল মিশ্র যৌগিক, সরল মিশ্র যৌগিক। কে যেন প্রথম কমেন্টটা করছে, বাকি সবাই সেখান থেকে কপি পেস্ট করে দিচ্ছে, না হলে সবার উত্তর সেম টু সেম এরকম কিভাবে হয় যে সরল জটিল যৌগিক, সরল জটিল যৌগিক। আচ্ছা, বলো এখন, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কোনটা?
অদিতি রুদ্র বলছে ডি। আকিফ তাফিম বলছে জটিল। সঙ্গীতা বলছে জটিল। তাফসির জাহার বলছে 2-এর এ। লক্ষ্মী সূত্রধর বলছে যৌগিক। অপরাজিতা স্বর্ণা বলছে জটিল। মিথি পল বলছে 2-এর এ। এমডি জাহাঙ্গীর বলছে জটিল। অনেকগুলো সঠিক উত্তরই তোমরা দিচ্ছ, তো আমরা একটু দেখে নেই। এটার উত্তরটা হচ্ছে 2-এর এ, অর্থাৎ তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। এটা কেন যৌগিক বাক্য, এটার কারণ তোমাদেরকে আমি ফার্দার পরবর্তী ক্লাসে আরও এক্সপ্লেন করে বোঝাবো। তবে যে জিনিসটা তোমাদের জানা দরকার সেটা হচ্ছে এইটা জটিল বাক্য না। এর কারণ হচ্ছে এইখানে আলাদা করে কোনো শর্ত ইম্পোজ করা হয় নাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে প্রশ্ন দেখি। বাক্যের প্রধানত 3টি গুণ: আকাঙ্ক্ষা আসক্তি শুদ্ধতা, আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা, আকাঙ্ক্ষা স্পষ্টতা যোগ্যতা, আর আকাঙ্ক্ষা শুদ্ধতা যোগ্যতা। বলো কি হবে? সবচেয়ে চমৎকার উত্তর দিয়েছে আগের প্রশ্নের কনটেক্সটে তাফসির জাহান। সে বলছে যে এটা ইংলিশ করলে বাট আসে, এই কারণে এটা যৌগিক। অ্যাবসলিউটলি কারেক্ট। এখন 3 নম্বরের উত্তর দাও। তোমাদের যখন পরীক্ষা নেব তখন পরীক্ষায় এই প্রশ্নটা যদি থাকে বাক্যের প্রধান 3টি গুণ, প্রথম অপশন দিব হচ্ছে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা, ঠিক আছে? কি দিব? আকাঙ্ক্ষা আসক্তি, আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা। তো তোমরা যারা বেশি অস্থির চিত্তের তারা হচ্ছে দেখা যাবে যে তখন ওই আসক্তিটাকেই দাগিয়ে দিয়েছো কারেক্ট অ্যান্সার ভেবে, বি আর সি ডি না দেখেই ওটাই দাগিয়ে দিয়েছো, ঠিক আছে? এই ট্রিকটা তোমাদের সাথে খাটাতেই হবে। প্রশ্ন ফাঁস করে দিলাম, যাই হোক। সাফতিম রহমান বলছে 3-এর বি, আমার নাম পড়েন। এই যে পড়লাম। তো 3 নম্বর প্রশ্ন হচ্ছে, 3-এর উত্তর হচ্ছে 3-এর বি, অর্থাৎ বাক্যের প্রধান 3টি গুণ হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। তারপরে প্রশ্ন, যেমন কর্ম তেমন ফল, এই বাক্যটা কি? সরল, যৌগিক, জটিল নাকি খণ্ড? চার নম্বর প্রশ্ন, পলাশ বলছে আমারটা পড়েন। কি পড়বো তোমার? যেমন কর্ম তেমন ফল, অ্যাজ কর্ম অ্যাজ ফল। ওই যে বলে না অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটা হচ্ছে ওরকম। যেমন কর্ম তেমন ফল তার মানে হচ্ছে অ্যাজ কর্ম অ্যাজ ফল, তার মানে হচ্ছে অ্যাজ ইউ ডিড অ্যাজ দ্য রেজাল্ট। হাসিবুল হাসান শান্ত বলছে জটিল। ভাইয়া আমার কমেন্টটা পড়েন নাই। সঠিক উত্তর হচ্ছে সি, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। এইখানে এটা একটা জটিল বাক্য, কারণটা হচ্ছে এখানে একটা শর্ত দেওয়া আছে, অর্থাৎ ফলটা তেমনই হবে যেমনটা কর্ম হবে। অর্থাৎ ফলাফলটা নির্ভর করছে কর্মের উপর। কর্ম যদি ভালো হয় তাহলে ফলাফলটা ভালো হবে, কর্ম যদি খারাপ হয় তাহলে ফলাফলটা খারাপ হবে। অর্থাৎ এই যে বাক্যটা, এই বাক্যটাতে আমরা একটা কন্ডিশন দেখতে পাচ্ছি। যখন এই ধরনের কোনো কন্ডিশন বা শর্ত দেওয়া থাকবে তখন সেই বাক্যটা জটিল বাক্য হবে, ঠিক আছে? তারপরে, হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষেরও দৃষ্টি পড়ে পশু পক্ষীর দিকে, এটা কোন ধরনের বাক্য? হাসান জুবাইর বলছে জটিল জিনিস। ফাইজা মালিহা বলছে ভাইয়া আমার কমেন্ট দেখা যায় না কেন, এটা আমি বলতে পারি না। 5-এর ক। তাসিনুল ইসলাম বলছে, নাইম সরকার বলছে ক। অদিতি রুদ্র বলছে 5-এর এ। তাফসির জাহান বলছে বি। সরল সুমাইয়া হক তাসিন বলছে 5-এর ক। ঠিক আছে, অনেকে অনেকগুলো উত্তর দিচ্ছ এবং সঠিক উত্তর হচ্ছে 5-এর এ। হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষের দৃষ্টি পড়ে পশু পক্ষীর দিকে, এটা একটা সরল বাক্য, ঠিক আছে? এটা একটা সরল বাক্য। তারপরে দেখি, তো এরপরে আমরা মূলত আরেকটা প্রশ্ন নিয়ে কথাবার্তা বলবো, সেটা হচ্ছে যে
বাক্যের এই যে গুণাগুণগুলো রয়েছে, এই যে গুণাগুণগুলো বাক্যের রয়েছে, সেই গুণাগুণগুলোর একটা ব্যাখ্যা জানবো ছোট্ট করে, ঠিক আছে? আচ্ছা, দেখা যাক। কোনগুলো তোমরা বুঝিয়ে দেওয়ার জন্য বলছে এটাই আমি বুঝি নাই। আমাকে কি একটু বলবা যে কমেন্টে অনেকে লিখছে যে ভাই এইগুলো আরেকবার বুঝিয়ে দেন, কোনগুলো বোঝাবো? এইটাই না কমেন্টে লিখবা যে ভাইয়া কমেন্ট এইটা বুঝাই দেন। আচ্ছা, তোমরা হচ্ছে যে সরল, যৌগিক, জটিল এই বাক্যের ক্লাসিফিকেশনগুলো বুঝতে চাচ্ছ, এটা বুঝাই দিব। এটা এটা তো আজকের ক্লাসে পড়াবো না বললাম, এটা নেক্সট ক্লাসে পড়াবো। নেক্সট ক্লাস মোস্ট প্রবাবলি কালকে যদিও আমার একটা ইয়ার ফাইনাল আছে, তো এরপরে আমি চেষ্টা করব তোমাদের ক্লাসটা নিতে পরীক্ষার সকালে। এরপরে যদি মানে যদি পরীক্ষাটা লেংদি না হয়, যদি শেষ হয়ে যায়, তাহলে এরপর পরে তোমাদের ক্লাস নেব। আজকের ক্লাসে তো বলেছি যে আজকের ক্লাসে জটিল, মিশ্র, যৌগিক, সরল এইসব জিনিস পড়াবো না, কারণ এটা একটু কঠিন। বাক্য এমনিতে সহজ একটা টপিক, তো তার মধ্যে একটু কঠিন যেটা, সেটা হচ্ছে এই বাক্যের প্রকারভেদগুলো। ওটা আমি কালকে পড়াবো, আজকে তো জাস্ট এমসিকিউ সলভ করার জন্য এসেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাই আকাঙ্ক্ষা। তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম। আকাঙ্ক্ষা মানে কি? আকাঙ্ক্ষার একদম সহজ স্বাভাবিক অর্থ হচ্ছে ইচ্ছা। যেমন হাসান জুবাইর লিখেছে যে ভাইয়াকে সামনাসামনি দেখাই আমার আকাঙ্ক্ষা। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে ঘটনা হচ্ছে যে একটা বাক্যে যদি আকাঙ্ক্ষা পরিপূর্ণ না হয়, অর্থাৎ একটা বাক্যে যদি এমন হয় যে আমি ভাত ডট ডট ডট, এখন খাই যদি না বলো, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে না যে কি বলতে চাচ্ছ। তখন ব্যাপার যেটা হয় যে আকাঙ্ক্ষাটা পরিপূর্ণ হয় না। অর্থাৎ আমি ভাত খাই এটাও হতে পারে, আমি ভাত পছন্দ করি এটাও হতে পারে, আমি ভাত পছন্দ করি না এটাও হতে পারে, আমি ভাত নষ্ট করেছি এটাও হতে পারে, অনেক কিছুই হতে পারে। অর্থাৎ বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদের শোনার যে ইচ্ছা, সেটাকে আকাঙ্ক্ষা বলে। এবং একটা বাক্য তখনই পরিপূর্ণভাবে একটা বাক্য হয় যখন সেই বাক্যের যে আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষাটা পরিপূর্ণ হয়, বা সেই যে ডিমান্ডটা আছে সেই ডিমান্ডটা ফুলফিল হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি, যেমন চন্দ্র পৃথিবীর চারদিকে, এটুক যদি আমি বলি তাহলে কিন্তু এই বাক্যটা সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে না। আরও কিছু ইচ্ছা থেকে যায়, অর্থাৎ যে বক্তা, তার হয়তো বা আরও কিছু বলার ইচ্ছা ছিল, সে সেটা বলতে পারেনি। আবার অন দ্য আদার হ্যান্ড, যে শ্রোতা, তারও হয়তো বা আরও কিছু শোনার ইচ্ছা ছিল, সেও সেটা শুনতে পারে নাই। তো বাক্যটা এইভাবে পূর্ণ করা যায় যে চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে, চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে, অথবা চন্দ্র পৃথিবীর চারদিকে আলো দেয়, অথবা চন্দ্র পৃথিবীর চারদিকে বনবন করে, অনেক কিছুই হতে পারে, ঠিক আছে? এইখানে আকাঙ্ক্ষাটা নিবৃত্তি হয়েছে। নিবৃত্তি মানে কি? মিটেছে, আকাঙ্ক্ষাটা মিটেছে, বুঝছো? ইচ্ছা মিটেছে বলে এটা একটা পূর্ণাঙ্গ বাক্য। তার মানে হচ্ছে আমরা বাক্যের যে জিনিসটা সম্পর্কে বুঝে ফেললাম সেটা হচ্ছে আকাঙ্ক্ষা, ঠিক আছে? ওকে, সো বাক্যের আকাঙ্ক্ষাটা আমাদের কাছে ক্লিয়ার। তারপরে এরপরে আমরা পড়ব হচ্ছে আমাদের প্রিয় আসক্তি সম্পর্কে। কি? আসক্তি না আসক্তি বলো? আসক্তি সম্পর্কে, ঠিক আছে? সত্যি, এমনি মনে রাখবা যে আয় সত্যি, বুঝছো?
আচ্ছা, সবাই বলছো আসত্তি, ঠিক আছে। অপরাজিতা স্বর্ণের কমেন্টে কে যেন হাহা দিচ্ছে। যাই হোক, তো এখন ঘটনা হচ্ছে যে মনোভাব প্রকাশের জন্য বাক্যের শব্দগুলো এমনভাবে পরপর সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশ বাধাগ্রস্ত না হয়। তার মানে আমি তোমাদেরকে বোঝাই, ঠিক আছে? এইটা কিভাবে মনে রাখবা? মনে করো আসক্তির সাথে মিল আছে কিসের? ওই যে নেশার আসক্তির সাথে। এখন এক বেচারা মনে করো হচ্ছে এই নেশাসক্ত, ঠিক আছে, মাতাল। তো যে মাতাল সে কিন্তু ঠিকঠাকভাবে হাঁটতে পারে না, বুঝছো? মনে করো যে ওই যে নাটক সিনেমা অনেক সময় দেখেছো না, যে সে এইদিকে ঢুলে পড়ে যায়, ওইদিকে ঢুলে পড়ে যায়, ঠিক আছে? ওই যে দেখো নাই যে নায়ক জসিম মদ খেয়ে পাগল প্রায়, ঠিক আছে, এইদিকে পড়ে যায় ওইদিকে পড়ে যায়, কখনো গিয়ে ঠেলা গাড়ির উপর পড়ে, কখনো গিয়ে ভ্যান গাড়ির উপরে পড়ে, কখনো রিক্সার তলে পড়ে, কখনো হচ্ছে নায়িকার গাড়ির তলে গিয়ে পড়ে, ঠিক আছে? মদ খেয়ে মাতাল অবস্থা, আসক্তির মধ্যে আছে। আসক্তি মানে হচ্ছে এই সিরিয়াল সংক্রান্ত কিছু একটা ব্যাপার। এখন এই যে মনে করো যে আসক্তির মধ্যে আছে, দেখো ব্যাপারটা কিভাবে মনে রাখবা, যে শক্তির মধ্যে আছে, সে হচ্ছে মাতাল, সে হচ্ছে ঠিকঠাক মতো হাঁটতে পারে না, অর্থাৎ সে হচ্ছে কোন দিকে যাবে তার হচ্ছে যাওয়ার যে সিরিয়ালটা সেটা ঠিক নেই, সে কখনো এই দিকে চলে যায়, সে কখনো ওই দিকে চলে যায়। এখন আসক্তি আর আসক্তির মধ্যে পার্থক্য হচ্ছে, আসক্তি বলতে আসক্তি যেহেতু আসক্তির বিপরীত বা একই না, আসক্তি বলতে তোমরা মনে রাখবা যেখানে সিরিয়ালটা ঠিক থাকবে। সে তো আসক্তি যার আছে সে তো আর নেশাসক্ত না, সে তো রাস্তা দিয়ে ঠিকঠাক মতো হেঁটে আসবে, সে তো কখনো ঠেলা গাড়ির উপর, কখনো রিক্সার উপর, কখনো নায়িকার গাড়ির নিচে পড়ে যাবে না, তাই না? এইভাবে আমরা মনে রাখবো। আচ্ছা, আকিফ তাফিম বলছে যে মদ খেয়ে কিডনি বিক্রি করে কিভাবে, এটা আমি ঠিক বলতে পারবো না, মদ খেয়ে কিভাবে কিডনি বিক্রি করা যায়, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল যে পদবিন্যাস সেটাই আসক্তি। অর্থাৎ বাক্যে যখন পদ বা শব্দগুলো ব্যবহার হয় তখন তার একটা সিরিয়াল মেনটেন করতে হবে। যদি ঠিকঠাক মতো আমরা সিরিয়াল মেনটেন করতে না পারি তখন কিন্তু সেটা ঠিকঠাক মতো বাক্য হবে না। যেমন কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত। এইখানে দেখা যাচ্ছে যে সিরিয়াল ঠিক নাই। নাইম সরকার বলছে নায়িকার উপর পড়ে না, জসিম যদি নায়িকার উপর পড়ে নায়িকা তো আলু ভর্তা হয়ে যাবে। আচ্ছা, তো এইখানে দেখো এই যে এক্সাম্পলটা, কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত, এই বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি যে উল্টাপাল্টা সিরিয়ালটা ঠিক নাই। এই কারণে এইখানে যে আসক্তিটা, সেই আসক্তিটা ঠিকঠাক মতো পূরণ হচ্ছে না বলেই ঠিকঠাক মতো পূরণ হচ্ছে না বলেই এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ বাক্য হয় নাই, এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ বাক্য হয় নাই, ঠিক আছে? মনোভাব প্রকাশের জন্য বাক্যের শব্দগুলো এমনভাবে পরপর সাজাতে হবে যাতে এই যে মনোভাবটা সেটা বাধাগ্রস্ত না হয়। আচ্ছা, এইখানে এইটা যে বাক্য হয় নাই সেটা তো আমরা বুঝলাম, হ্যাঁ। কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের, এটা যে বাক্য হয় নাই সেটা তো আমরা বুঝলাম। আমাকে বলো যে এটা কারেক্ট বাক্যটা কি হবে তাহলে? এটার কারেক্ট বাক্যটা হবে আমাদের স্কুলে কাল পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত, হ্যাঁ বানান ভুল গেল, অনুষ্ঠিত হবে, ঠিক আছে? এইটা একটু সবুজ করে দেই। হ্যাঁ, আমাদের স্কুলে, এইটা আমি লিখে দিই, এটা হচ্ছে রং, রেড মার্ক করে দিলাম, এটা হচ্ছে রং আর এটা হচ্ছে রাইট। আচ্ছা,
এই তো সবাই সঠিক উত্তর দিচ্ছ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এইটাও আমরা বুঝে ফেললাম যে মনোভাব প্রকাশের জন্য বাক্য শব্দগুলো এমনভাবে পরপর সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশটা বাধাগ্রস্ত না হয়। তো আসত্তি আমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা আরেকটা দেখতে পাচ্ছি, দেখো দাঁড়াও। এখন আমরা দেখতে পাচ্ছি একটা পরবর্তী গুণ, সেটা হচ্ছে যোগ্যতা। সেটা হচ্ছে কি? যোগ্যতা। ঠিক আছে, আচ্ছা। বাক্যস্থিত পদগুলোর অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নাম হচ্ছে যোগ্যতা। কি রকম ব্যাপারটা? ব্যাপারটা আমরা এইখানে একটু দেখতে পাচ্ছি। বাক্যস্থিত পদগুলোর অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নাম হচ্ছে যোগ্যতা। অর্থাৎ অর্থাৎ একটা বাক্য সেন্স মেক করে কিনা, একটা বাক্যের অর্থ ঠিকঠাক আছে কিনা, সেটার উপর ডিপেন্ড করে যে বাক্যটা যোগ্য কিনা। যোগ্যতা কোনটা হয়? একটা বাক্যের অর্থ ঠিকঠাক মতো আছে কিনা সেটার উপর ডিপেন্ড করে যে বাক্যটা যোগ্য কিনা, একটা বাক্য বাক্য হওয়ার যোগ্য কিনা। তার মানে হচ্ছে আমি যদি বলি যে হাতি আকাশে ওড়ে, ইট ডাজেন্ট মেক এনি সেন্স, কারণ আমরা জানি হাতি আসলে আকাশে উঠতে পারে না। আমরা যদি বলি যে নীলতিমি সবচেয়ে জোরে দৌড়ায়, তাহলে ইট ডাজেন্ট মেক এনি সেন্স, কারণ হচ্ছে এই বাক্যটা দেখা যাচ্ছে যে একটা সেন্স মেক করে না। দেখো, মিথ্যা কথা, বুঝছো, মিথ্যা কথা যেমন হচ্ছে ফর এক্সাম্পল বাংলাদেশ অহরহই অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে, এটা একটা মিথ্যা কথা, মিথ্যা স্টেটমেন্ট। মিথ্যা স্টেটমেন্ট আর হচ্ছে যোগ্যতাহীন বাক্য এটা কিন্তু সেম না। মিথ্যা একটা স্টেটমেন্টও বাক্য হতে পারে, কিন্তু একটা বাক্যর তখন যোগ্যতা থাকে না যদি কিনা সেটা কোনো সেন্স মেক না করে, ঠিক আছে, যেটা হওয়া সম্ভবই না। যেমন মনে করো ব্যাপারটা এরকম যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে নিয়মিত হারায়, এটাও একটা সময় গিয়ে হয়তোবা সত্য হতে পারে। এখন এটা মিথ্যা আপাতভাবে, কিন্তু এটাও হয়তোবা একটা সময় গিয়ে সত্য হতে পারে। কিন্তু হাতি আকাশে ওড়ে, এটা আসলে কোনো সময় গিয়েই সত্য হওয়া সম্ভব না। নীলতিমি বাতাসের আগে দৌড়ায়, এটা কখনোই সত্য হওয়া সম্ভব না। এইটা আই গেস তোমরা বুঝতে পেরেছো যে কোনটা মিথ্যা স্টেটমেন্ট আর কোনটা যোগ্যতাহীন বাক্য। আচ্ছা, তারপরে দেখি যোগ্যতার প্রতি লক্ষ্য রেখে কতগুলো শব্দ ব্যবহার করতে হয়। যেমন একটা শব্দ কিরকম, কিরকম ভাবে যোগ্যতার প্রতি লক্ষ্য রেখে কতগুলো শব্দ ব্যবহৃত হয়। যেমন হচ্ছে ফর এক্সাম্পল এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বাধিত। বাধিত মানে কি? বাধিত মানে হচ্ছে রীতিসিদ্ধ, ঠিক আছে। এইটা আমরা বাধাপ্রাপ্ত লিখতে পারি। আবার এই যে তৈল আছে, এটাকে আমি তখন তিলস্ন লিখতে পারি যখন কিনা আমরা একটা পার্টিকুলার কোনো পদার্থ বোঝাচ্ছি। বুঝতে পেরেছ? তার মানে হচ্ছে যোগ্যতার উপর ডিপেন্ড করে, মানে যোগ্যতা ঠিকঠাক রাখার জন্য বাক্যে একটা শব্দের যে স্বরূপ আছে, একটা শব্দ কিরকম হবে সেটা পাল্টে যেতে পারে। ক্লিয়ার? তারপরে এখন আবার বহু নির্বাচনীতে চলে আসলাম। এখন আবার বহু নির্বাচনী অংশে চলে আসলাম। যতই করিবে দান তত যাবে বেড়ে, কোন ধরনের বাক্য? এ বি সি না ডি? যতই করিবে দান ততই যাবে বেড়ে, কোন ধরনের বাক্য? সরল, জটিল, যৌগিক, নাকি কোনোটিই নয়? ক, খ, গ না ঘ? সঠিক উত্তর হচ্ছে
বি, অর্থাৎ যতই করিবে দান ততই যাবে বেড়ে। এটা একটা জটিল বাক্য। কেন এটা একটা জটিল বাক্য হলো? কারণ হচ্ছে এইখানে একটা কন্ডিশন ইমপ্লাইড হয়েছে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে তুমি যদি দান করো তাহলে তোমার যে সম্পত্তিটা আছে সেটা বাড়বে। বলা হয় না যে জাকাত দিলে তোমার সম্পত্তি আরো বাড়বে, ব্যাপারটা ওরকম। তার মানে তুমি যদি সম্পত্তি দান করো তাহলে তোমার সম্পত্তি বাড়বে, আর তুমি যদি দান না করো তাহলে তোমার সম্পত্তি বরকত হবে না, আরো কমে যেতে পারে। বুঝছো? অর্থাৎ এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাইড হয়েছে, এই কারণে এটা একটা জটিল বাক্য। তো এটা নিয়ে আরো বিস্তৃত আমরা পরবর্তী ক্লাসে পড়বো। আজকের ক্লাসে জাস্ট এমসিকিউ গুলো সলভ করছি, যেগুলো বিভিন্ন সময় হয়তো বা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এসেছে, জাস্ট ফর প্র্যাকটিসিং। আজকে না পারলেও খুব বেশি ক্ষতি নাই। কালকের ক্লাসের পর আশা করি তোমরা সবাই সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্য আলাদা আলাদা করতে পারবা। তারপরে সে বাক্যের বিধেয় একটি তাকে বলে। দাঁড়াও, এইখানে এই বাক্যটা দেখো, এই বাক্যটার মনে হচ্ছে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি কিছুই নাই। সে বাক্যের বিধেয় একটি তাকে বলে। আচ্ছা দাঁড়াও, এইটা তোমাদের জন্য একটু চেঞ্জ করে দেই এটার উত্তর, ঠিক আছে? সে বাক্যের বিধেয় একটি তাকে বলে, এটি কিসের উদাহরণ? আকাঙ্ক্ষাহীনতা, যোগ্যতাহীনতা, আসক্তিহীনতা, সবগুলোই। আর উত্তর এখনই দেওয়া যাচ্ছে না, উত্তর তোমরা বলো দেখি। এখন বলো, সে বাক্যের বিধেয় একটি তাকে বলে। এইবার বলো। হোসাইন মাহমুদ বলছে ভাইয়া উত্তর আগেই দেখা যাচ্ছে কেন, এখন বলো না এটা কি হবে? জেরিন বলছে 7 খ। মন্দিরা ব্যানার্জি বলছে 7 ডি। আচ্ছা তোমাদের জন্য একটা ক্লু দেই, ঠিক আছে? প্রশ্নটা যেহেতু ক্রিটিক্যাল এবং ট্রিকি, তোমাদের জন্য একটা ক্লু দেই। সেটা হচ্ছে যে এই যে বাক্যটা আছে, শান্ত সবচেয়ে বুদ্ধিমান বলছে যে মন্দিরা যা বলবে তাই হবে। এই যে বাক্যটা আছে, এই বাক্যটার মধ্যে সিরিয়াল ঠিক নেই। এইবার বল এটা কি হবে? মাহমুদ হাসান আবারও নেশার ফাঁদে পড়েছে, লিখেছে আসক্তিহীন হবে। মন্দিরা ব্যানার্জি এইবার পোল্টি বলেছে তাহলে আসক্তি হবে, ঠিক আছে? আচ্ছা আমি তোমাদেরকে বলে দিই এখন, ঠিক আছে? সে বাক্যের বিধেয় একটি তাকে বলে। প্রথমত এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি, এই বাক্যটার মধ্যে ঝামেলা হচ্ছে যে এই বাক্যটা, মানে এইটা প্রথম ঝামেলা হচ্ছে এটা কোনো বাক্যই হয় নাই, ঠিক আছে? সে বাক্যের বিধেয় একটি তাকে বলে হোয়াট এভার। এখানে প্রথম যে ঝামেলাটা দেখা যাচ্ছে সেই ঝামেলাটা হচ্ছে যে এইটার সিরিয়ালটা ঠিক নেই, ঠিক আছে? এখন এটার কেন আকাঙ্ক্ষাহীনতা হলো না? ঘটনা হচ্ছে এটা কোনো বাক্যই হয় না, কিন্তু এরপরও আমাদের একটু অ্যানালাইসিস করতে হবে যে কেন এই অপশনগুলো হলো না আর কেন এই অপশনটা হলো, ঠিক আছে? দেখো প্রথমত এটা কেন আকাঙ্ক্ষাহীনতা না, কারণ হচ্ছে এইখানে দেখো
সে একটা কর্তা আছে, সে একটা কর্তা আছে, একটা সর্বনাম, ঠিক আছে? ওকে, ডান। এখানে একটা ভার্বও আছে, তাকে বলে। কাকে কি বলে এটা এটা খুঁজে পাচ্ছি না আমরা, দ্যাটস ওকে, কিন্তু তাকে কিছু একটা বলে, ঠিক আছে? তার মানে এখানে হচ্ছে ভার্বটাও আছে, এখানে সাবজেক্টটাও আছে, অর্থাৎ এইটা কিন্তু একটা সমাপিকা ক্রিয়া। এইখানে সমাপিকা ক্রিয়া কেন? কারণ হচ্ছে এখানে বাক্যটা যদি ঠিকঠাক মতো, অন্য কিছু একটা মিসিং, ওইটা যদি ঠিকঠাক মতো থাকতো, সে আর বলে দিয়েই কিন্তু এটা ঠিকঠাক মতো হয়ে যেত। যেমন সে যদি ভালো গল্প বলে হতো, তাহলে দেখতে পাচ্ছ সে আর বলে দিয়ে কিন্তু বাক্যটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তার মানে এইখানে যে আকাঙ্ক্ষাহীনতা ব্যাপারটা, সেটা কিন্তু না। এমন না যে অর্থ প্রকাশ পরিপূর্ণ, মানে কথা বলা শেষ হয় না। আকাঙ্ক্ষাহীনতা কখন হয়? যখন একটা বাক্য বলা শেষ হয় না, বা যখন একটা কথা বলা শেষ হয় না, তখন সেটা আকাঙ্ক্ষাহীনতা হয়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাপারটা, কেসটা এরকম না, এটা বাক্য না হওয়ার রিজন এটা না, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যোগ্যতাহীনতা হবে হবে না কেন? কারণ হচ্ছে আমরা আগেই বলেছি যোগ্যতাহীনতা তখনই হয় যখন একটা বাক্য ঠিকঠাক মতোই আছে। যেমন হাতি বাতাসে ওড়ে, এখানে একটা সাবজেক্ট আছে, এইখানে একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে, সব কিছু ঠিকঠাক। ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে যে এইটা অর্থের সাথে, মানে যেটা বলা হচ্ছে সেটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। যখন বাস্তবতার মিল না থাকে, অর্থাৎ ব্যাপারটা যখন অবাস্তব হয়, তখন আমরা বলি যে বাক্যটা যোগ্যতাহীন। কিন্তু সে বাক্যের বিধেয়কটি তাকে বলে, এখানে এমন কিছু বোঝা যাচ্ছে না যে আচ্ছা ঘটনাটা কি, এটা কি অবাস্তব কিছু? যখন কোনো কিছু একটা আমি বুঝতে পারি যে আচ্ছা এইখানে এমন কিছু একটা বলা হচ্ছে যে সূর্য পশ্চিম দিকে ওঠে, এটা যদি আমি বলি, তাহলে আমি বুঝতে পারি আচ্ছা অরিজিনাল ঘটনা এইটা, বাক্যে বলা হচ্ছে এইটা, দুইটা যেহেতু ম্যাচ করে না, মিসম্যাচ করে, তাহলে আমি বলে দিতে পারি যে বাক্যটা যোগ্যতাহীন। কিন্তু এইখানে তাও বোঝা যাচ্ছে না। তৃতীয় যে অপশনটা বাকি থাকে সেটা হচ্ছে আসক্তিহীনতা। এই কারণে এখানে এটা আসক্তিহীনতা হবে, কারণ এইখানে সিরিয়ালটা মিসিং। সিরিয়ালটা যদি এখানে ঠিকঠাক থাকতো, তাহলে হয়তোবা অর্থটা বোঝা যেত ঠিকঠাক মতো, ঠিক আছে? আচ্ছা, তারপরে নাইম সরকার বলছে আমি নিজে 100 কমেন্ট করতে প্রতিজ্ঞাবদ্ধ। কমেন্ট করলে কি পাওয়া যায়? 5টি। হ্যাঁ, এখন এই প্রশ্নটা বলো, কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। কোন ধরনের বাক্য? সরল, জটিল, যৌগিক, নাকি কোনোটিই নয়? জান্নাতুল অর্ণা বলছে খুব কনফিউজিং করছে ছিল। হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে এরকম কনফিউজিং কোশ্চেনই আসে। বলো, কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। এটা কার উক্তি? জানো এটা কার উক্তি? হিরো আলমের নাকি? কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না, এটা কোন ধরনের বাক্য? ক খ গ ঘ 4টা অপশনই তোমাদের কাছে অ্যাভেলেবল, এবং সঠিক উত্তর হচ্ছে এটা সি বা যৌগিক বাক্য। সরি, এটা সি বা যৌগিক বাক্য হওয়ার রিজন হচ্ছে কি, এখানে একটা কিন্তু আছে, এটা একটা কম্পাউন্ড, এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স। কেন? কারণ হচ্ছে এখানে একটা কিন্তু বা বাট আছে, কিন্তু কিংবা বাট যদি থাকে, তখন এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক সেন্টেন্স। মাহমুদ হাসানের বুদ্ধিতে চললে পরীক্ষায় পাশ করা লাগবে না। বলে কি যে আগেরটা যেহেতু সবগুলোই ছিল, এটা হয়তো কোনোটাই হবে না। আচ্ছা, আগেরটা তো সবগুলোই ছিল, এটা অপশন উত্তর ছিল না। মাহমুদ হাসানের মন যদি এত উড়ু উড়ু করে, মন তো পড়ার টেবিলে বসেই না মাহমুদ হাসানের। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আছে, এই কারণে এটা যৌগিক বাক্য। তারপরে নিচের কোনটি যৌগিক বাক্য? মা ছিল না বলিয়া কেহ তাহার খোঁপা বাঁধিয়া নাই, বাঁধিয়া দেয় নাই হবে। বার্ধক্য সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না, তাহার পরে বাবা চালিয়া বাবা বাবা চলিয়া এবং ঘরে কপট পড়ল। ডি, আমি যে গান গাই তাহা যৌবনের গান। নয়ের কি হবে? কোনটা যৌগিক বাক্য? নয়ের গ গ গ, নয়ের সি বলছে শান্ত, অনেকেই অনেকগুলো উত্তর দিচ্ছে।
এবং সঠিক উত্তর হচ্ছে 9-এর সি। 9-এর সি সঠিক উত্তর হওয়ার কারণ হচ্ছে এখানে একটা এবং আছে, অর্থাৎ এইখানে তাহার পরে বাবা, দাঁড়াও এইটা একটু ঠিক করে দে, বাবা চলল এবং ঘরে কপাট পড়ল। কপাট মানে হচ্ছে দরজা, ঠিক আছে। এখন এইখানে এইটা সি বা যৌগিক হওয়ার কারণ হচ্ছে এখানে একটা এবং আছে। ঘরে কপাট পড়ল এটা একটা আলাদা অংশ, তাহার পরে বাবা চলল এটা একটা আলাদা অংশ। দুইটা আলাদা অংশকে এবং এই যে শব্দটা, এই যে সংযোজক অব্যয়টা এটা একসাথ করেছে, এই কারণে এটা একটা যৌগিক বাক্য, ঠিক আছে। তারপরে আজকের দিনের লাস্ট কোশ্চেন, এরপরে তোমাদেরকে ছুটি দিব। সুখবরটা জেনে সে আনন্দিত হয়েছে, এটি কোন ধরনের বাক্য? ক সরল বাক্য, এ সরল বাক্য, বি জটিল বাক্য, সি যৌগিক বাক্য এবং ডি খণ্ড বাক্য। 10 নম্বর। 10-এর এ বলছে পপি, অদিতি বলছে বি, মিজান বলছে ক, জেরিন বলছে ক, জান্নাতুল ফেরদৌস জুই বলছে 10-এর এ, তিনা বলছে এ, আরিফ হোসেন 10-এর ক বলছে। অর্থাৎ আজকের দিনের শেষ প্রশ্ন, যেটার উত্তর হচ্ছে গিয়ে 10-এর এ সরল বাক্য। তার মানে হচ্ছে সুখবরটা জেনে সে আনন্দিত হয়েছে, এটা একটা সরল ধরনের বাক্য। সো তোমরা কমেন্টে এখন লিখতে পারো যে আজকের ক্লাসে তোমাদের কেমন লেগেছে, আজকের ক্লাসে তোমাদের কোনো প্রশ্ন কিংবা ফিডব্যাক বা সাজেশন আছে কিনা, সেটাও আমাকে কমেন্টে এই মুহূর্তে লিখে ঝটপট লিখে জানিয়ে দিতে পারো। আমাদের ক্লাস ফর্মালি আজকের মতো শেষ। আজকে যদিও এমসিকিউতে তোমাদেরকে এই ধরনের প্রশ্ন অ্যান্সার করতে হয়েছে যে বাক্যটা কি সরল, জটিল নাকি যৌগিক, এটা আজকে পড়ানোর কন্টেন্ট বা টপিকের মধ্যে ছিল না। কালকে হচ্ছে আমরা এটা ইলাবোরেটভাবে এক্সপ্লেইন করে পড়াবো যখন, এরপর থেকে তোমরা সবাই পারবা। আর আজকে হয়তো বা যারা একটু অ্যাডভান্সড, অন্যদের চেয়ে এগিয়ে আছো কিংবা আগে পড়েছো বাক্য সম্পর্কে, তারা পেরেছো। তবে হতাশার বা হচ্ছে দুঃখের কোনো কারণ নাই, খুব যে পিছিয়ে আছো বাকিরা তেমনটা নয়। যারা আজকে পারো নাই, কালকে যখন তোমাদের পড়িয়ে দেবো তোমরাও খুবই ভালোভাবে পারবে, ঠিক আছে। আচ্ছা, জেরিন বলছে আলহামদুলিল্লাহ ভাই আজকে অনেক ভালো লেগেছে, অসম্ভব সুন্দর ক্লাস। রুবাবা ইফাত বলছে, জান্নাতুল অর্ণা বলছে ভাইয়া কন বনেগা করোড়পতির মানি কোথায়, দিব আজকে ক্লাসটা খুব ভালো লাগলো। জাহান বলছে অদিতিটা ক্লাস দিয়ে অনেকগুলো আগুনের ইমোজি দিয়েছে, অনেক ভালো, অনেক জোস। নাজমুন নাহার নিপা বলছে ভালো লেগেছে, দারুণ ক্লাস ছিল, অনেক ভালো লেগেছে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আগামী ক্লাসটা আমি সর্বোচ্চ চেষ্টা করব কালকেই নেওয়ার জন্য, কিন্তু আগে বলে রাখছি কালকে আমার ইয়ার ফাইনাল পরীক্ষা আছে একটা। ওই পরীক্ষাটা টাইমিংয়ের উপর ডিপেন্ড করছে যে কালকের ক্লাসটা কালকেই নিতে পারবো কিনা। তো তোমরা একটু আগে থেকে পড়ে রেখো সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্য সম্পর্কে। তাহলে কালকে যদি ক্লাসটা নিতে পারি, আমি আবারও বলছি আমি সর্বোচ্চ চেষ্টা করবো, যদি ক্লাসটা নিতে পারি তাহলে আমরা চমৎকার একটা ক্লাস করতে পারবো। আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।